পেজ 109। ঝুমুর সূচনা। ছোটনাগপুর, সাঁওতাল পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পুরুলিয়া প্রভৃতি অঞ্চলের আদিবাসী, ভূমিজ ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ঝুমুর ইনভার্টেড কমার ভেতরে আছে গান প্রচলিত আছে। সম্ভবত আদিবাসী সাঁওতালদের গান থেকেই ঝুমুর উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। সাঁওতালি ঝুমুর গানগুলি সংক্ষিপ্ত হলেও বীরভূম বা পুরুলিয়ায় প্রচলিত বাংলা ঝুমুর গানগুলি মোটেই সংক্ষিপ্ত নয়। বাংলার ঝুমুর গান প্রধানত রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে গাওয়া হয়ে থাকে। উৎপত্তিগত ইতিহাস, এটা সাইড হেডিং। ঝুমুর গানের ভিন্ন মতাবলম্বীরা মনে করেন যে প্রাচীনকালে ভারতীয় সঙ্গীতের মধ্যে যে প্রবন্ধ গানের উল্লেখ আছে, ঝুমুর হলো সেই প্রবন্ধ গানেরই একটি ধারা। সুর প্রবন্ধের অন্তর্গত 8টি প্রকরণের মধ্যে ঝুম্বড়, ঝয়কার ময় ব ডয় শূন্য র, এটা ইনভার্টেড কমার ভেতরে, ঝুম্বড় প্রবন্ধ থেকে ঝুমুর সৃষ্টি হয়েছে। এই ঝুম্বড় প্রবন্ধের বৈশিষ্ট্য হল ধাতু বিন্যাস ও সাঙ্গীতিক অভিব্যক্তি বিন্যাস। এর মধ্যে এমন কিছু কিছু বিন্যাস প্রকৃতির লক্ষণ পাওয়া যায় যেগুলির সঙ্গে ঝুমুরের অনেক মিল রয়েছে। তাই তারা মনে করেন ঝুমুর গান ঝুম্বড় প্রবন্ধের একটি ধারা। জাতিগত মূল্যায়ন। লোক সংস্কৃতির ব্যাপ্তি ও প্রাচীনত্ব দিয়ে যে কোনো জাতির সাংস্কৃতিক জীবনের মূল্যায়ন করা যায়। যে জাতির লোক সংস্কৃতি যত গভীর ও ব্যাপক, সেই জাতির সাহিত্য, শিল্প, সঙ্গীত প্রভৃতি ততই উন্নত। বাঙালির সাংস্কৃতিক উন্নতি, অগ্রগতি ও সর্বজনীনতার পেছনে রয়েছে লোক সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য। এই লোক সংস্কৃতির উপাদানগুলির মধ্যে একটি বিরাট অংশ জুড়ে আছে লৌকিক পালা পার্বণ, লোকাচার ইত্যাদি। বৃহত্তর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই লৌকিক লোকাচার, পালা পার্বণ প্রভৃতিকে কেন্দ্র করে বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত প্রচলিত আছে, যার মধ্যে জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বিষয়বস্তু। বাংলার ঝুমুর গানে রাধাকৃষ্ণের বিরহ মিলনের কথা থাকলেও যে কোনো বিষয় নিয়েই ঝুমুর গান রচিত হতে পারে। এই গানে লৌকিক প্রেম, ভালোবাসা ছাড়াও নানা রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলীর উল্লেখ দেখা যায়। কয়লা খনি অঞ্চলের সাঁওতালি ঝুমুরে খনি শ্রমিকদের সুখ দুঃখের কথা। ডুয়ার্সের চা বাগানের ঝুমুর গানে মুন্ডা, সাঁওতাল, খড়িয়া, ওরাও, লোহার, মাহালি, নেপালি প্রভৃতি শ্রমিকদের ক্রিয়াকলাপ, প্রেমের আকুতি ও জীবন জীবিকার টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া উচ্চাঙ্গ ঝুমুর গানের শেষে ভণিতা লক্ষ্য করা যায়। পেজ 110। গঠনশৈলী। ঝুমুর গানের গঠনশৈলী ও সুরের মধ্যে অনেক ক্ষেত্রেই কথা বা বাণীর গুরুত্ব কম। একই ধাঁচের সুর এই গানে প্রয়োগ হয়ে থাকে, তবে গমকের বিন্যাস ও টানা টানা সুরের জন্য ঝুমুর গান অন্যান্য লোকসঙ্গীত থেকে একটু আলাদা। ঝুমুর সমবেত সঙ্গীত হওয়ায় উক্ত সম্প্রদায়ের স্বকীয়তায় জীবনযাত্রার প্রভাব পড়ে। তাই ঝুমুর গানে প্রাচীনত্বের ছাপ পাওয়া যায় এবং ওই গানে আদি সত্তা পুরোপুরিভাবে বিদ্যমান। ভাষার ব্যবহার। ঝুমুর গানের ভাষা মিশ্র। বিভিন্ন উপজাতির প্রভাবে বাংলা ভাষায় ঝুমুর গান রচিত হয়। উপজাতিদের উপভাষা বা লোকভাষার প্রভাব এ গানে প্রত্যক্ষভাবে পড়েছে। একথা ঠিক যে বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পুরুলিয়া প্রভৃতি অঞ্চলের ঝুমুর গান আর্য ভাষার সংস্পর্শে এসে আঞ্চলিক বাংলা ভাষার রূপ নিয়েছে। সহজ সরল ভাব, কথা ও সুরের মাদকতা এই অঞ্চলের ঝুমুর গানে বিশেষভাবে লক্ষ্য করা যায়। সুতরাং প্রাচীনত্বের দাবি ছাড়াও আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে স্বকীয় বৈশিষ্ট্যে ঝুমুর গানের যথেষ্ট প্রচলন ও প্রসার ঘটেছে। সুর বৈচিত্র্য।
ঝুমুর গানের সুরে যেমন মাদকতা আছে, তেমনি এই গানের ত্রিপদী, পয়ার প্রভৃতি বিভিন্ন ছন্দের মধ্যে কতগুলি বিশেষ লক্ষণ দেখা যায়। এই গানে 3/3 3/3 ছন্দের প্রাধান্যই বেশি। সুরের মধ্যে বৈচিত্র্য থাকায় অন্যান্য লোকসঙ্গীত থেকে এ গান সম্পূর্ণ আলাদা ধরনের বলা যেতে পারে। তাছাড়া মীড়, গমকের কাজ, শ্রুতির বিশেষ প্রাধান্য, শুদ্ধ ও কোমল স্বরের পাশাপাশি ব্যবহার, আকর্ষণীয় প্রয়োগবিধি এবং গায়কী হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। ঝুমুর গানের সুরের টান অন্য স্বাদের ভাটিয়ালি বা ভাওয়াইয়া গান থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। কীর্তনিয়া ঢঙে বৈষ্ণব পদাবলীর ধারায় রচিত ঝুমুরগুলি পদাবলীর মতো পরিশীলিত না হলেও এই গান মার্গ সঙ্গীতের মর্যাদা লাভ করেছে। তাল ও বাদ্যযন্ত্রের ব্যবহার। ঝুমুর গানে প্রধানত ত্রিমাত্রিক দাদরা ও একতাল প্রযুক্ত হয়ে থাকে। খোল বা তবলার ব্যবহারে ঝুমুর গানের সাবলীলতা ও মধুরতা ব্যাহত হয় বলে উক্ত যন্ত্রগুলি এই গানে ব্যবহৃত হয় না। ঢোল, মাদল, ধামসা ও বাঁশি এই গানের প্রধান অনুষঙ্গী বাদ্যযন্ত্র। তবে বাংলা ঝুমুর গানে খোল ও করতাল ব্যবহৃত হয়ে থাকে। উপসংহার: ঝুমুর ইনভার্টেড কমার ভিতরে শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে লিখিত হয়েছে। কোথাও বলা হয়েছে ঝুমুর গান ইনভার্টেড কমার ভিতরে, কোথাও ঝুমুর নাচ আবার ইনভার্টেড কমার ভিতরে, আবার কোথাও বা ঝুমুর খেলা ইনভার্টেড কমার ভিতরে। সে যাই হোক, ঝুমুর সম্বন্ধে নানা মতামত থাকা সত্ত্বেও আমাদের মেনে নিতেই হয় পেজ 111 যে ঝুমুর হলো লোকসঙ্গীত। এ গানের প্রচলনের ব্যাপকত্ব ও জনপ্রিয়তা দেখে মনে হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চল থেকে বিষ্ণুপুরের ঘন বনানীর পথ ধরে ছোটনাগপুরের শৈলশ্রেণী পর্যন্ত এর বিস্তৃতি ও বিচরণ ক্ষেত্র। নেক্সট হেডিং: ভাওয়াইয়া। ভা ও উন্তস্থ অয় আকার, ই উন্তস্থ অয় আকার, ভাওয়াইয়া। সূচনা: প্রেম বা ভালোবাসার অর্থে বিশেষ অর্থ ভাব থেকে ভাওয়াইয়া কথাটি এসেছে বলে মনে করা হয়। প্রচলন: উত্তর বাংলার এই লোকগীতি কুচবিহার, আসামের গোয়ালপাড়া, পশ্চিম বাংলার জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর ও বাংলাদেশের রংপুর, দিনাজপুর এবং ময়মনসিংহ জেলায় ভাওয়াইয়া গান বহুলভাবে প্রচলিত। বিষয়বস্তু: ভাবপ্রধান গান বলেই হয়তো এই গানের নামকরণ ভাব শব্দ থেকে ভাওয়াইয়া হয়েছে। তবে অনেকের মতে নলখাগড়ার বিস্তীর্ণ জলাভূমি অঞ্চলকে বা নদীর চরকে ভাওয়া বলে। ভাওয়াটা ইনভার্টেড কমার ভিতরে। এই গান ধুধু প্রান্তরের গান হওয়ায় ভাওয়াইয়া শব্দটির মধ্যে ভাওয়া, এটা ইনভার্টেড কমার ভিতরে, কথাটির তাৎপর্য খুঁজে পাওয়া যায়। এই গানে বিরহ, বেদনা ও বিচ্ছেদের সুর এবং পরকীয়া প্রেমের আধিক্য দেখা যায়। এই গানে সাধারণত চাষি গৃহের সমস্যা, ঘরকন্যা, রান্নাবান্নার সাজসজ্জা, কুমারী প্রেম, মৈশাল বন্ধুর প্রতি আকর্ষণ, মৈশাল বন্ধুর যাত্রা প্রভৃতি বিষয়বস্তুর সমাবেশ লক্ষ্য করা যায়। যদিও এই গানে আধ্যাত্মিক, মনস্তত্ত্ব ইত্যাদি সব কিছুই মেলে। সাইড হেডিং: গায়ক। এই গান যারা গায় তাদের বলে বাউদিয়া, অনেকে বাউদিয়া। অনেকে মনে করেন বাউড়া বা বিবাগী কথাটি থেকেই বাউদিয়া শব্দের উৎপত্তি। বিশেষত রংপুর, দিনাজপুর, কুচবিহার অঞ্চলে এদের দেখা যায়। বাউদিয়া হলো একটি সম্প্রদায়। ধর্মের ভেদাভেদ এই গানে নেই। বাউল, বৈষ্ণব, সাঁই, দরবেশ ও সুফিদের ভাব ও সুর এতে মিলেমিশে একাকার হয়ে গেছে। এরা সামাজিক সংস্কার এবং অনুষ্ঠানের বড় একটা ধার ধারে না। এরা অনেকটা সমাজ সংস্কার মুক্ত বিহঙ্গের মতো। বাউলের মতো আত্মভোলা হলেও এদের সঙ্গীত সেই অনুযায়ী আধ্যাত্মভাব সমৃদ্ধ নয়। পূর্ববঙ্গের উদাসী, ইনভার্টেড কমার ভেতরে উদাসী,
সম্প্রদায়ের সঙ্গে এদের অনেকটাই মিল পাওয়া যায়। গায়ন বৈশিষ্ট্য, সাইড হেডিং। ভাওয়াইয়া সাধারণত কাহার বা তালে গাওয়া হয়। টানা সুরের মাঝে মাঝে এক ধরনের স্বরভঙ্গি এই গানের প্রধান বৈশিষ্ট্য। দোতারা, পেজ 112। যন্ত্রটি এই গানে বিশেষভাবে ব্যবহৃত হয় বলে এই যন্ত্রকে ভাওয়াইয়ার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হয়। ভাটিয়ালি যেমন অনেকটাই পুরুষ প্রধান গান, ভাওয়াইয়া গানে তেমনি নারীর প্রাধান্য লক্ষিত হয়। প্রকারভেদ। বিরহের গান হলেও ভাওয়াইয়া গানকে আঞ্চলিক নাম অনুসারে 5 ভাগে ভাগ করা যায়। 1. চিতান ভাওয়াইয়া। 2. খিরোল ভাওয়াইয়া। 3. দীঘল নাসা ভাওয়াইয়া। 4. করুণ ভাওয়াইয়া। 5. মৈশালী ভাওয়াইয়া। 5টা হয়ে গেল। 1. চিতান। চিতান কথাটি, চিতানটা ইনভার্টেড কমার ভেতরে, কথাটির অর্থ চিত হয়ে শুয়ে থাকা বোঝায়। যে গানের ভাবমাধুর্য ও সুরের মাদকতায় অবশ হয়ে গায়ক বাহ্যিক জ্ঞানশূন্য হয় সেই গানকে চিতান ভাওয়াইয়া বলে। এই গানে নায়কের প্রতি নায়িকার গভীর অনাবিল প্রেমের মমত্ববোধ ও দ্বৈতের অদর্শন এবং বিরহ আকাঙ্ক্ষা মূর্ত হয়ে ওঠে। যেমন ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এই গানের কথাটা ইনভার্টেড কমার ভেতরে আছে। 2. খিরোল। এই গানে খিরোল নদী বা অন্য কোনো নদীর বর্ণনা দেখা যায়। খিরোল ভাওয়াইয়ার নায়কের প্রতি নায়িকার অকপট প্রেমের কথা ও সুর মূর্ত হয়ে ওঠে। পরকীয়া প্রেমের আবেদন ও উচ্ছ্বাস সাধারণত এই শ্রেণীর গানের বিষয়বস্তু হলেও কোনো কোনো গানে পতির প্রতিও নায়িকার নিষ্কলুষ প্রেমের অবদান প্রকাশিত হয়। একটি বিশেষ ধরনের দোতারা বাজানো এই গানের বিশেষ বৈশিষ্ট্য। এই ধরনের খিরোল, এই ধরনকে খিরোল ডাং, ডয়াকার অনুস্বার, ব্র্যাকেটে স্ট্রোক, STROKE বলে। খিরোল ভাওয়াইয়ার উদাহরণ হলো ওপারে আমার বাড়ি, ওপারে বন্ধুর বাড়ি, এপারে আমার বাড়ি, ওপারে বন্ধুর বাড়ি, মধ্যে হইল খিরোল নদীর খেয়া। এটা ইনভার্টেড কমার ভেতরে গানের কথাটি আছে। 3 নম্বর, দীঘ নলাশা। দরিয়া ও দীঘনলাশা গান খুব টানা টানা সুরে গাওয়া হয়। গানের শব্দবিশেষে ও প্রতিছত্রের শেষে দীর্ঘস্থায়ী প্লুত স্বরে মৃদু অথচ প্রাণস্পর্শী তান সহকারে গাওয়া এর প্রধান বৈশিষ্ট্য। দীর্ঘ প্রসারিত দমের সাহায্যে, পেজ 113, গাওয়া হয় বলে একে দীঘ নলাশা ভাওয়াইয়া বলে। এক্ষেত্রে আব্বাস উদ্দিনের একটি গানের উদাহরণ দেওয়া যায়। গানের উদাহরণ 2টো ছত্রে দিয়েছে। ও কি গড়িয়াল ভাই, হাইফেন, নেক্সট লাইন, কত রব আমি পন্থের দিকে চায়া রে, ইনভার্টেড কমার ভেতরে পুরোটা। 4. করুণ। এই গানে নারী হৃদয়ের বিরহ বেদনা, কাতরতা ইত্যাদি পরিস্ফুট হয়েছে। এই শ্রেণীর গানে করুণ রসের আধিক্য দেখা যায়, তাই এই গানকে করুণ ভাওয়াইয়া বলে। যেমন মোর সোনা ছাড়িয়া ওরে গেইছে, ইনভার্টেড কমার ভেতরে, মোর সোনা ছাড়িয়া ওরে গেইছে। 5. মৈশালী। মৈশাল হলো মৈশালী ভাওয়াইয়া গানের নায়ক। এই মৈশালরা মহিষের দল নিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চড়িয়ে বেড়ায়। মৈশালী সুরের তাল ও লয় একটি বিশেষ ছন্দে বাঁধা। চলমান মহিষের পিঠে বসে মৈশালরা দোতারা হাতে দুলকি চালে এই গান গেয়ে থাকে। এই মৈশালদের প্রতি আকৃষ্ট হয় গ্রাম্য যুবতীগণ, কিন্তু তারা যখন সেই অঞ্চল ছেড়ে চলে যায়, ক্ষণিকের প্রেমে বিরহী গ্রাম্য যুবতীর কণ্ঠে বিচ্ছেদ ও বেদনার সুর ধ্বনিত হয়ে ওঠে। তাই হয়তো মৈশাল ভাওয়াইয়ার সুর এত করুণ ও মর্মস্পর্শী। এই গানের উদাহরণ
4টে লাইনে গানটা দেওয়া আছে ইনভার্টেড কমার ভেতরে। প্রাণ কান্দে মোর বৈশাল বন্ধু রে, মহিষ চরান মহিষাল বন্ধু ঘাটের উজানে, তোমার মহিষের ঘণ্টার বাইজে মন উড়াং বাইরাং করে রে, ইনভার্টেড কমা ক্লোজড। এরপরে ভাদু ও টুসু গান। বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান অঞ্চলের বিশিষ্ট লোকসঙ্গীত হলো ভাদু। ভাদ্র মাসে কুমারীরা গ্রামে গ্রামে লক্ষ্মীর ন্যায় ভাদু প্রতিমা তৈরি করে গান গেয়ে গেয়ে পুজো করে থাকে। এই গানে রামায়ণ বিষয়ক পাঁচালী গানের রূপ ধরে, নানা সমসাময়িক বিষয়বস্তুও রূপ পেয়ে থাকে। বিহার অঞ্চলের লৌকিক সুর ও ছন্দের ঈষৎ প্রভাব এই গানে স্পষ্ট। টুসু হলো রাঢ় অঞ্চলের লৌকিক শস্যোৎসব। টুসু গান সাধারণত বাংলা বিহার সীমান্তে বেশি শোনা যায়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালভূম, সিংভূম, পেজ 114। বর্ধমান ও মেদিনীপুর জেলায় পয়লা পৌষ নবান্ন উৎসবকে উপলক্ষ করে টুসু দেবীর পূজা ও টুসু গান হয়ে থাকে। টুসু দেবীকে লক্ষ্মী দেবীর প্রতিভূ হিসাবে গণ্য করা হয় এবং ভাদুর মতো টুসু দেবীকে ঘরের মেয়ের মতো বরণ করে পূজা করা হয়। নবান্ন উৎসব গ্রাম বাংলার বিশেষ আনন্দ উৎসব, তাই এই গানের গতি প্রকৃতি একটু চটুল ও লঘু প্রকৃতির হয়ে থাকে। সারি ও জারি গান। নদীমাতৃক পূর্ববঙ্গের একটি জনপ্রিয় লোকসঙ্গীত সারি গান প্রতিযোগিতামূলক নৌকা দৌড় বা বাইচ খেলার সময় গানের ছন্দে দ্রুততর বৈঠা চালনার তালে তালে সারিবদ্ধভাবে যে গান গাওয়া হয় তাকে সারি বলে। ছাদ পেটার সময় সারিবদ্ধভাবে বিশেষ তাল ও ছন্দের মাধ্যমে এই গান গাওয়া হয়ে থাকে। জারি মুসলমান সম্প্রদায়ের অতি প্রিয় গান। সারি হলো এবারে জারি। জারি মুসলমান সম্প্রদায়ের অতি প্রিয় গান। এই গান পূর্ববঙ্গে বহুল প্রচলিত। এই গানের বিষয়বস্তু কারবালা প্রান্তরে হাসান ও হোসেনের শোকাবহ জীবনাবসানের ঘটনা অবলম্বন করে রচিত। এই গানে শুধু অংশগ্রহণকারীরা মালকোছা করে কাপড় পরে, হাতে রুমাল, পায়ে নূপুর এবং বলিষ্ঠ নৃত্য সহযোগে সমবেত কণ্ঠে গেয়ে থাকেন। ঢোল বাদ্যের সঙ্গে এই গানের করুণ সুর অন্তরকে স্পষ্ট করে। চটকা গান, নেক্সট হেডিং। চটকা গানকে ভাওয়াইয়া গানের একটি উপশাখা বলা যায়। হালকা রসাত্মক, চটুল প্রকৃতির এবং সাধারণত সাংসারিক জীবনের খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে রঙ্গরসই হল এর প্রধান উপজীব্য বিষয়। চটুল ছন্দ, দ্রুতলয়, সহজ সুর ও হালকা রসের চটকদার গান বলে এর নাম চটকা। ভাটিয়ালি গানের সঙ্গে সারি গানের মতোই ভাওয়াইয়ার সঙ্গে চটকা গানের তুলনা করা যায়। এই গান প্রধানত উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে প্রচলিত। গম্ভীরা গান। গম্ভীরা গানের প্রচলন উত্তরবঙ্গে থাকলেও মালদহ জেলায় এর প্রচার বেশি দেখা যায়। গম্ভীরা গানের বৈশিষ্ট্য বাংলার অন্যান্য লোকসঙ্গীত অপেক্ষা সম্পূর্ণ পৃথক এবং বৈশিষ্ট্যপূর্ণ। বিশেষ করে পৌষ সংক্রান্তি, গাজন প্রভৃতি ধর্মীয় উৎসবেই এই গান বেশি হয়ে থাকে। সং, শোভাযাত্রা ও নাচের মাধ্যমে মালদহে গম্ভীরা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া প্রশ্নোত্তরের মধ্যে দিয়েও এ গানের আসর চলে। প্রথম যুগে শিবকে কেন্দ্র করে এই গান রচিত হলেও বর্তমানে সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলীর উপরও গম্ভীরা গান বাঁধা হয়। এরপরে যাত্রা গান, হেডিং যাত্রা গান, সাইড হেডিং সূচনা। যাত্রা ইনভার্টেড কমার ক্ষেত্রে শব্দের মূল অর্থ দেবপূজার উৎসব উপলক্ষে শোভাযাত্রা। পরবর্তীকালে অর্থ দাঁড়ায় দেবতাদের উৎসব উপলক্ষে নাট্যগীতি।
সবশেষে এর অর্থ হয় দেবলীলাত্মক উৎসব ও রাজকীয় সমারোহ এবং শোভাযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত নাট্যগীত। শুধুমাত্র দেবপূজা উপলক্ষেই যাত্রাগানের আয়োজন হতো এমন নয়, সাধারণ উৎসবেও যাত্রার অনুষ্ঠান হতো। সেকালে যাত্রার কোনো বাঁধাধরা পালা থাকতো না। যাত্রায় পাত্রপাত্রীরা নিজেদের জ্ঞান ও উপস্থিতি বুদ্ধি বলে সংক্ষেপে আবৃত্তি বা গান করত। অনেক সময় আবার গানগুলি নির্দিষ্ট থাকত এবং অভিনেতাগণ মুখে মুখে আলাপ জোগাত। কৃষ্ণলীলা অবলম্বনে প্রথম যাত্রার সৃষ্টি হয়। এই যাত্রার বিষয়বস্তু ছিল কৃষ্ণলীলা এবং কাহিনী ছিল কালীয় দমন। সময়কাল। আমাদের দেশে যাত্রার প্রচলন আবহমান কাল থেকেই প্রবাহিত হয়ে আসছে। তবে ষোড়শ শতাব্দীর শেষে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে রচিত এরূপ বাঁধা গানের কয়েকটি পালা মিথিলা ও বাংলাদেশ থেকে নেপালে চলে যায়। সেখানে অবশ্য পালাগুলি নেপালি রূপ পায়, কিন্তু বাংলা ও ব্রজবুলিতে লেখা গানগুলির অধিকাংশই অক্ষত রয়ে যায়। নেপালে যে বাংলা যাত্রাপালা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম যাত্রাপালাটির রচনা ও সংকলনকাল সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ। উপসংহার: বর্তমানে যাত্রা একটি অত্যন্ত জনপ্রিয় শিল্প হিসাবে সুপ্রতিষ্ঠিত। শহরাঞ্চল ছাড়াও প্রত্যন্ত গ্রামগুলিতেও এর জনপ্রিয়তা অপরিসীম। যাত্রাগান আজ লোকশিক্ষার একটি বিশেষ মাধ্যম হিসেবে চিহ্নিত। পৌরাণিক ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক প্রভৃতি কাহিনী নিয়ে বর্তমানে বহু সফল যাত্রাগান অনুষ্ঠিত হয়ে চলেছে। বর্তমানে নাটকের প্রভাবে যাত্রাগানের আঙ্গিক, বাদ্যযন্ত্র ও রাগ তাল প্রয়োগের অনেক পরিবর্তন ঘটেছে। পরের পেজ 116। নাট্যগীতি। সূচনা: যাত্রার প্রতি বৈরাগ্যের মানসিকতার ফলেই নাটকের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এছাড়া পাশ্চাত্য সংস্কৃতির প্রসারের ফলে বিদেশি নাটকের প্রতি শিক্ষিত সমাজের দুর্বলতা প্রকট হতে শুরু করে। এই দুর্বলতাই আধুনিক বাংলা নাটকের সৃষ্টিপথকে সুগম করেছিল, সে বিষয়ে সন্দেহ নেই। পাশ্চাত্য ধারার প্রতি দুর্বলতার সত্ত্বেও কিন্তু সংস্কৃত নাটকের সূত্রধর, নান্দী, প্রস্তাবনা ইত্যাদির ব্যবহার বাংলা নাটকে আলোকিত হয়েছে। একইভাবে নাটকের মধ্যে প্রয়োজনীয় গানের প্রচলন করে নাট্যকার দর্শকদের সঙ্গীত পিপাসু মনকে তৃপ্ত করেছেন। নেক্সট সাইড হেডিং: বাংলা গানের ভিন্ন শাখা। নাটকের বহু পূর্ব থেকেই গানের প্রচলন হয়েছে। কি সঙ্গীত কি নাটক উভয় ক্ষেত্রেই আমরা ভরতের নাট্যশাস্ত্রকেই প্রামাণ্য গ্রন্থরূপে ধরে থাকি। দীর্ঘকাল অতিক্রম করেও ভরতের নাট্যশাস্ত্র এমন বহু তথ্য ও তত্ত্ব পাওয়া যায় যার উপর ভিত্তি করে অনেক সঙ্গীত আজও প্রচলিত। ঊনবিংশ শতাব্দীতে এই সমস্ত রাগ রাগিণীর প্রচলন, যা নাট্যশাস্ত্রের নিয়মানুযায়ী অনুসৃত, তা আজও প্রচলিত। এরই সঙ্গে সঙ্গে কবিগান, যাত্রা, পাঁচালী ইত্যাদিকে কেন্দ্র করে বাংলা গানের একটি ভিন্ন শাখা গড়ে ওঠে। সময়কাল। কবিগান যখন প্রথম প্রচারিত হয় তখন তার উদ্দেশ্য ছিল সৎ। তবে ধীরে ধীরে কবিগানের ভাষা অরুচিকর হয়ে যাওয়ায় পাঁচালী, আখড়াই কবিগান ইত্যাদি মধ্যবিত্ত দর্শকদের কাছে আর গ্রহণযোগ্য থাকে না। এদিকে নাটক বা থিয়েটার যখন পরিবেশিত হতো তখন তার একটিতেই প্রচুর অর্থ ব্যয় হতো, আবার সঙ্গীতের পিপাসাও তাতে পরিতৃপ্ত হতো না। তাই গীতিনাট্য তথা নাটকের মধ্যে গানের প্রচলন হয়। এটি হলো ঊনবিংশ শতাব্দীর অষ্টম দশকের কথা। শখের নাট্যশালাকে কেন্দ্র করেই বাংলা নাটকের জন্ম হয়েছিল। বাংলা নাটকের প্রথম পর্বকে অর্থাৎ 1852 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে
শখের নাট্যশালার যুগ বলা হয়। এরপর উপসংহার। ঊনবিংশ শতকে নাট্যসঙ্গীতের সমৃদ্ধির মূলে রবীন্দ্রনাথ ছাড়া অন্যতম প্রধান ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, রাজকৃষ্ণ রায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ। এদের হাতে গীতাভিনয় ও অপেরাধর্মী সঙ্গীতবহুল নাটক ক্রমশ একটি নিজস্ব ভঙ্গিতে ক্রমবর্ধমান হয়েছে। এভাবেই নাট্যগীতির ইতিহাস বহু কবির নানা রূপ কাব্যসঙ্গীতে সমৃদ্ধশালী ও ঐতিহ্যমণ্ডিত হয়ে উঠেছে। পেজ 116 এখানেই শেষ হলো, আর চতুর্থ অধ্যায় এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের ফাইলে পঞ্চম অধ্যায় শুরু করব।